স্যার আপনার অডিওটা মিউট করা স্যার। আছে? জি স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, জি আমাকে স্যার, দেখা যায়? জি স্যার, আমরা লাইভে চলে গেছি স্যার, এখন শুরু করতে পারেন স্যার। আচ্ছা, লাইভে গেছি। আসসালামু আলাইকুম। এক্সিস ডেন্টাল স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা। আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে অপারেটিভ ডেন্টিস্ট্রি। আমরা সামনে পরীক্ষা নিব, ইন্টারডেন্টাল কলেজ ইউনিটের পরীক্ষা শুরু হচ্ছে 29 তারিখ থেকে, টানা পরীক্ষা চলবে আগামী মাসের 8-10 তারিখ পর্যন্ত 3টা ইনস্টিটিউশনে। তো আজকে আমি পড়াবো হচ্ছে অপারেটিভ ডেন্টিস্ট্রি থেকে কিছু আইডিয়া দিব, কোন কোন চ্যাপ্টার গুলা ইম্পর্টেন্ট এবং কোয়েশ্চেন গুলা কিভাবে ধরি আমরা, এগুলা নিয়ে একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড স্কোপ অফ অপারেটিভ ডেন্টিস্ট্রি। তো ইন্ট্রোডাকশনের ব্যাপারটা ইম্পর্টেন্ট কিছু, অপারেটিভ ডেন্টিস্ট্রি আসলে কি সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। অনেকগুলো বই নিয়ে বসতে হয়েছে আমাকে। Operative dentistry is a part of conservative dentistry. It deals the function and aesthetic restoration of hard tissue of the individual teeth. এটা মজবির একটা ডেফিনেশন। নর্মাল ডেফিনেশন যদি ধরি আমরা পরীক্ষাতে বলতে হবে, operative dentistry is a science of clinical dentistry which deals and diagnosis, treatment, prevention of defects of natural tooth, both vital and non-vital, and preserve natural dentition and restored into the dental arch for functioning and aesthetic. এই ডেফিনেশনটা আমরা বলবো ভাইবা বোর্ডে। স্কোপ অফ অপারেটিভ ডেন্টিস্ট্রি, এটা অনেক সময় এক্সটার্নাল জিজ্ঞেস করতে পারেন। আমাদের অপারেটিভ ডেন্টিস্ট্রিতে কি কি স্কোপ আছে সেগুলা নিয়ে আমরা একটু কথা বলি। To know the condition of affected tooth and other teeth, to examine not only the affected tooth but also the oral and systemic health of the patient, to diagnose the affected tooth, to provide optimal treatment plan for perfect functioning of oral cavity, to maintain pulp vitality and prevent any pulpal pathology. যেহেতু আমরা অপারেটিভের মাধ্যমে পালপাল প্যাথোলজিটাকে প্রিভেনশন করব, পেরিডন্টাল প্যাথোলজিটা প্রিভেনশন করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে অপারেটিভের পার্ট। পারফেক্ট নলেজ অফ অ্যানাটমি অ্যান্ড histology, to know the operative dentistry and other discipline to help other dentistry, to control the infection of both patient and dentist by special measure, to know the isolation of tooth which prevent the infection and preserve the tooth. আচ্ছা, অপারেটিভ ডেন্টিস্ট্রি যে মেইন চ্যাপ্টার, প্রথম যে চ্যাপ্টার আমরা কোয়েশ্চেন করি সেটা হচ্ছে ক্যারিজ, ডেন্টাল ক্যারিজ। এটা নিয়ে আমি অনেক প্রত্যেকটা ইনস্টিটিউশনে যে ক্লাস নেই, ডেন্টাল ক্যারিজ নিয়ে অনেক ক্লাস নিয়েছি। এটা নিয়ে আমি একটা লাইভেও ক্লাস নিয়েছি। ডেন্টাল ক্যারিজ এক্সিসের একটা ডেন্টাল ক্যারিজের ক্লাস আছে, ওইখানে দেখলেই আমরা জানবো। ডেন্টাল ক্যারিজের ডেফিনেশনটা জিজ্ঞেস করতে পারি, বলো ডেন্টাল ক্যারিজ কি, ভাইবার একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে dental caries is defined as a microbiological disease or microbial disease of that hard structure of teeth exposed in oral cavity, characterized by localized demineralization of inorganic portion. Demineralization হচ্ছে inorganic portion আর destruction হচ্ছে organic portion of tooth. This is known as, and finally it produces a cavity, black color cavity or brownish color cavity. This is known as caries. ক্লাসিফিকেশন থেকে আমরা কোশ্চেন করতে পারি,
নাম্বার 1 ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু মরফোলজি অফ টুথ। এখানে 5টা ক্লাস টাইপ আছে। পিট অ্যান্ড ফিশার ক্যারিজ আমরা জানি, স্মুথ সারফেস ক্যারিজ, রুট ক্যারিজ, লিনিয়ার এনামেল ক্যারিজ, যার আরেকটা হচ্ছে অডন্টোক্লাসিয়া, সার্ভাইকাল ক্যারিজ। এখন আমরা লিনিয়ার এনামেল ক্যারিজ সম্পর্কে আমরা জানি, যেটা হচ্ছে নিওনেটাল লাইনে হবে বিফোর অ্যান্ড আফটার ডেভেলপমেন্ট অফ টিথ। এটার যে একটা লাইন পড়ে দাঁতের মধ্যে, সেটাকে আমরা বলি নিওনেটাল লাইন। সেই নিওনেটাল লাইনের মধ্যে যে ক্যারিজ হয় তাহাকে বলছি আমরা অডন্টোক্লাসিয়া। আমরা সাধারণত জানি বিফোর এন্ড আফটারে, বিফোর যে যে কতগুলা দাঁত আমাদের টুথ জার্ম শুরু হয় সেটা হচ্ছে টোটাল 24টা। এখানে 20টা হচ্ছে ডিসিডুয়াস টিথ, 4টা হচ্ছে পার্মানেন্ট 6। এই নিওনেটাল লাইন মায়ের পেটে যাদের বাচ্চাদের মায়ের পেটে নিওনেটাল অবস্থায় যে দাঁতের টুথ জার্ম শুরু হয়, এই 24টা দাঁতের মধ্যে একটা লাইন থাকে বিফোর এন্ড আফটার ডেভেলপমেন্ট অর বার্থের একটা লাইন পাওয়া যায়, সেটাকে আমরা বলি নিওনেটাল লাইন। এবং এটা 24টা দাঁতের মধ্যে। পার্মানেন্ট টিথ হচ্ছে 4টা, 6 অল 6, তাহলে 4টা হলো। আর হচ্ছে 20টা হচ্ছে ডিসিডুয়াস টিথ। সেখানে যদি কোনো ক্যারিজ হয় তাকে আমরা বলছি অডন্টোক্লাসিয়া অর লিনিয়ার এনামেল ক্যারিজ, জিজ্ঞেস করতে পারি। আর পিট অ্যান্ড ফিশার ক্যারিজ, স্মুথ সারফেস ক্যারিজ, আমি এগুলাতে যাই না, কিন্তু আমি এই কোয়েশনটা খুব করি। সেটা হচ্ছে পিট অ্যান্ড ফিশার ক্যারিজ, স্মুথ সারফেস ক্যারিজ। আমি অনেকবার পড়িয়েছি কেমন হয়। পিট অ্যান্ড ফিশার ক্যারিজ অলওয়েজ ডায়মন্ড শেপ, সেটা এনামেলে যে ক্যারিজ হয় সেটা একটা ট্রায়াঙ্গুলার, সেটার বেস হবে ডেন্টিনো এনামেল জাংশন, অ্যাপেক্স হবে অলওয়েজ সারফেসে। সেম এজ পিট অ্যান্ড ফিশার ক্যারিজের ডেন্টিনে কেমন হয়, সেটার বেস হবে ডেন্টিনো এনামেল জাংশন, তার অ্যাপেক্স হবে পাল্পের দিকে। তাহলে দুটা বেস এক জায়গায়, দুটার অ্যাপেক্স রিভার্স হচ্ছে, একটা সুপিরিয়রলি ওরা অক্লুশাল, একটা হচ্ছে অক্লুশাল সারফেসের দিকে, একটা পাল্পের দিকে। তখন একটা ডায়মন্ড শেপ আকার ধারণ করে, তখন এই পিট অ্যান্ড ফিশার ক্যারিজ অফ এনামেল অ্যান্ড ডেন্টিন অলওয়েজ ডায়মন্ড শেপ, এটা বলতে হবে। আর স্মুথ সারফেস ক্যারিজ আমরা যা জিজ্ঞেস করি, আমি একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে একটা দাঁতের মধ্যে স্মুথ সারফেস কয়টা? অলওয়েজ 2টা, মেজিয়াল এন্ড ডিস্টাল আর স্মুথ সারফেস। তো মেজিয়াল সারফেসের যে ক্যারিজ হবে সেটা অলওয়েজ ট্রায়াঙ্গুলার, বাট ইটস বেস ইজ অলওয়েজ occlusal proximal surface, and apex is always towards the dentino-enamel junction. Same as ডেন্টিনের ক্যারিজে এখানে কোনো চেঞ্জ নাই। আগে অক্লুশালে যেভাবে অক্লুশাল পিট এন্ড ফিশারে যেভাবে হয় সেটা এইখানেও তাই হয়। প্রক্সিমালে সেখানে হচ্ছে বেস হবে ডেন্টিনো এনামেল জাংশনে, অ্যাপেক্স হবে পাল্পের দিকে। তখন এটা রিভার্স হয়, সরি একটা আরেকটার দিকে সেম পজিশনে হয়, ডায়মন্ড শেপ হয় না। এটা আমরা জিজ্ঞেস করি। এই হচ্ছে আমাদের morphological classification of caries according to severity and progress of lesion, সেটাও জিজ্ঞেস করতে পারি আমরা। সেখানে incipient caries, rampant caries, arrested caries, যেগুলো আমরা ক্লাসরুমটা একটু দেখে নিব। according to age pattern এটা জিজ্ঞেস করি। নার্সিং বটল caries, adolescent caries, geriatric caries, এগুলো জিজ্ঞেস করা হয়। পিট এন্ড ফিশার caries একটু আগে বলেছি কেমন দেখতে, সেটা বলতে হবে। আমার নোটের মধ্যে ছবি আঁকা আছে, আমার যারা স্টুডেন্ট আছো তারা সবাই জানে, বিভিন্ন জায়গায় ক্লাসটা নিয়েছি। স্মুথ সারফেস ক্যারিজ সম্পর্কে জিজ্ঞেস করতে পারি। রুট ক্যারিজ another caries is always present in the cementum. It is always saucer shaped or পিরিচের মতো স্মুথ, পিরিচের যে একটা চন্দ্র আকৃতি স্মুথ হয়। এটা কোনো ট্রায়াঙ্গুলার না, এটা কিন্তু ত্রিভুজ আকৃতির কোনো ক্যারিজ না, এটা অলওয়েজ saucer shape. তো যদি জিজ্ঞেস করি এনামেলের ক্যারিজ আর এইটার ক্যারিজ মধ্যে পার্থক্য কি? এনামেল ক্যারিজ অলওয়েজ ট্রায়াঙ্গুলার, বাট cementum or root caries or senile caries always saucer shape or bowl shape or
প্রিসেন্টিক শেপ এভাবে বলতে হবে। ওকে, আমি দ্রুত শেষ করি। অ্যারেস্টেড ক্যারিজ এর আরেক নাম হচ্ছে ইভারনেশন, যেটাকে আমরা অ্যারেস্ট করতে পারি। আমরা ফ্লোরাইড অ্যাপ্লিকেশন করে অ্যারেস্ট করতে পারি, দাঁতকে পরিষ্কার রেখে অ্যারেস্টেড করতে পারি, ফ্লোরাইড কন্টেইনিং টুথপেস্ট ইউজ করে আমরা অ্যারেস্ট করতে পারি, আর একটা জিআই ফিলিং দিয়ে আমরা অ্যারেস্ট করতে পারি। কম্পোজিট ফিলিং দ্বারাও অ্যারেস্ট করা যায়। সেটাকে যদি আর না বাড়ে সেটাকে আমরা অ্যারেস্টেড ক্যারিজ বলছি, যা ছিল সেটাই আর বাড়বে না, সেটা আরেকটা হচ্ছে ইভারনেশন। ওকে, আমি দ্রুত শেষ করি। তারপরে আছে সেকেন্ডারি ক্যারিজ। ক্যারিজের রিমুভ করেছি, ফিলিং দিয়েছি, আবার হয়েছে ওয়ালের মধ্যে অথবা ফ্লোরের মধ্যে, মেইনলি হয় ওয়ালের মধ্যে, সেই ক্যারিজের নাম হচ্ছে সেকেন্ডারি ক্যারিজ, সেটা একটু দেখবা তোমরা। তারপরে হচ্ছে ইনসিপিয়েন্ট ক্যারিজ, রেডিয়েশন ক্যারিজ। এবার বোধহয় আমি রেডিয়েশন ক্যারিজ দিয়েছিলাম যে ড্রাই মাউথে কি ক্যারিজ হতে পারে, সেটা হচ্ছে ড্রাই মাউথ কখন হবে, ড্রাই মাউথ তখনই হবে যার মুখে রেডিয়েশন দেওয়া হয়েছে। রেডিয়েশনের কারণে ড্রাই মাউথ হবে, সালাইভার সিক্রেশন কমে যাবে, জেরোস্টোমিয়া ডেভেলপ হবে। এর আরেক নাম হতে পারে জেরোস্টোমিয়া ইনডিউসড র্যাম্পেন্ট ক্যারিজ। শুধু ওই র্যাম্পেন্ট ক্যারিজ নর্মাল কন্ডিশন হতে পারে, কিন্তু এই র্যাম্পেন্ট ক্যারিজ যে কোনো বয়সে হতে পারে, মাল্টিপল ক্যারিজ হতে পারে ডিউ টু রেডিয়েশন। ইনসিপিয়েন্ট ক্যারিজ জিজ্ঞেস করি। ইনসিপিয়েন্ট ক্যারিজ যে প্রাথমিক শুরুর সময় যে ক্যারিজটা হয়, সেটা একটা হোয়াইট কালারের ক্যারিজ হতে পারে, হোয়াইট কালারের ক্যারিজ। তো সেই ক্যারিজটা আবার গ্রেইশ হতে পারে, ব্ল্যাক হবে না, সেটা আবার রিটার্ন করে জায়গায় আসতে পারে যদি আমরা ফ্লোরাইড অ্যাপ্লিকেশন করি, এবং সেটা অলওয়েজ রিভার্সিবল। অ্যাডভান্স ক্যারিজ, অ্যাকিউট ক্যারিজ, ক্রনিক ক্যারিজ, এই ক্যারিজ থেকে এগুলা গেল। নার্সিং বোটল ক্যারিজ, এটা অনেকবার বলা হয়েছে, এটা দেখে নিবা। র্যাম্পেন্ট ক্যারিজ অনেকবার। এনামেল ক্যারিজ, এবার আমি দিয়েছিলাম এনামেল ক্যারিজের হিস্টোপ্যাথোলজি, কয়টা লেয়ার থাকে হিস্টোপ্যাথোলজিতে? এনামেল ক্যারিজের লেয়ার থাকে হচ্ছে 4টা, আমরা পড়ে আসছি। ট্রান্সলুসেন্ট জোন, ডার্ক জোন, বডি অফ দ্য ক্যারিয়াস লেশন, সারফেস জোন। আমরা তারপর ডেন্টিন ক্যারিজ 2 ভাগে ভাগ করি আমরা হিস্টোপ্যাথোলজিক্যালি। ইট ক্যান বি ডিভাইডেড ইন এফেক্টেড ডেন্টিন এন্ড ইনফেক্টেড ডেন্টিন, বিলো টু সুপেরিয়রলি অর ইনার টু আউটার যদি বলা হয়, তাহলে বলতে হবে প্রথম যে ক্যারিজের নাম হচ্ছে নর্মাল ডেন্টিন, সাব ট্রান্সপারেন্ট ডেন্টিন, ট্রান্সপারেন্ট ডেন্টিন। তারপর হচ্ছে টার্বিড ডেন্টিন, ডিকম্পোজ ডেন্টিন, বিলো ইনার টু আউটার লেয়ার। তো সেই যে 5টা লেয়ার আমরা ইজিলি বলে দিব। এফেক্টেড ডেন্টিন, ইনফেক্টেড ডেন্টিন। এফেক্টেড ডেন্টিন অলওয়েজ রিমিনারালাইজড, বাট ইনফেক্টেড ডেন্টিন নট remineralized. আমার নোটের মধ্যে সব লেখা আছে। It is infected dentin. It is characterized by irreversible denatured collagen, which is infiltrated and bacteria. তার মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকবে, নট রিমিনারালাইজড। কখনো সে পুনরায় তার জায়গায় ফিরে আসবে না। ইট শুড বি রিমুভড ডিউরিং ক্যাভিটি প্রিপারেশন। ইহাকে অবশ্যই শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি আমরা। জি স্যার। আওয়াজ দিও। ইট not remineralizable, can not remineralizable, it's always infected dentin. Affected dentin is always not remineralizable হচ্ছে infected dentin. Affected dentin always remineralizable, এবং it is characterized by reversibly denatured collagen, যেটা আমরা আবার জায়গায় ফিরে আসতে পারে। কেমোমেকানিক্যাল ক্যাভিটি যেটা থাকে, যাব না ওই দিকে। ডেন্টিন পারমিবিলিটি জিজ্ঞেস করতে পারি, ডেন্টিন কেন পারমিবল, ডেন্টিনে কেন পানি পাস হতে পারে, ব্যাকটেরিয়া পাস হতে পারে, একটা লিকুইড পাস হয় কেন? ডিউ টু the rate of permeation of substance through dentin depends upon the following factor. এটা আমি টেস্টে একবার দিয়েছিলাম, এটা লোকেশনের কারণে। এটা ডেন্টিন ডিফিউশনাল সারফেস এরিয়ার জন্য স্মেয়ার লেয়ার আছে বলে, ইন্ট্রাটিবিউলার নেচার বলে, the concentration and solubility of the diffusing solute, patency of the dentinal tubules, রিপেয়ারেটিভ ডেন্টিন থাকে বলে। এটা একটু দেখে নিবা। তারপর হচ্ছে আমাদের
ডিমিনারালাইজেশন রিমিনারালাইজেশন একটা ধারাবাহিক প্রসেস, সেটাকে আমরা সিসো মেকানিজম বলি। ইটস এ থিওরি। সেটা তিনটার উপর ডিপেন্ড করছে, তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। The three most important factor are pH of plaque. আমরা জানি pH-টা, যে আমরা প্লাকের একটা pH আছে, আর আমরা ওরাল ক্যাভিটির একটা pH আছে, আর দাঁতের সাথে যে কন্টিনিউয়াসলি একটা চেঞ্জ হচ্ছে। যখন প্লাকের pH-টা কমে যাবে, অ্যাসিডিক হয়ে যাবে, তখন কি হবে? দাঁত থেকে ক্যালসিয়ামটা বের হয়ে প্লাকে চলে আসবে। আবার যখন প্লাকের pH-টা বেড়ে যাবে, তখন প্লাক থেকে বা সালাইভা থেকে, ওরাল ক্যাভিটি থেকে ক্যালসিয়ামটা দাঁতে চলে যাবে। এই যে কন্টিনিউয়াসলি একটা চেঞ্জ হচ্ছে, এবং দাঁতে ক্যারিজ হচ্ছে না, দাঁতে ক্যাভিটেশন হচ্ছে না, ডিউ টু রিমিনারালাইজেশন অ্যান্ড ডিমিনারালাইজেশন প্রসেস ইজ এ অনগোয়িং, একটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। কখন চলতে থাকবে? যদি আমি ওরাল হাইজিন মেনটেন করি, যদি আমি ফ্লোরাইড কন্টেইনিং টুথপেস্ট ইউজ করি, যদি আমি ফ্লোরাইড কন্টেইনিং খাবার দাবার খাই, যেমন আমরা পড়ে আসছি ফ্লোরাইড কন্টেইনিং খাবার কি, ন্যাচারাল টি। রোটিটা হচ্ছে ফ্লোরাইড কন্টেইনিং একটা লিকুইড। তারপর সেটা আলু হতে পারে, সেটা বানানা হতে পারে। এইসব যদি কেউ খায়, পনির খায়, অলওয়েজ দিস ইজ ফ্লোরাইড কন্টেইনিং খাবার দাবার বা ফুড। এবং সে যদি প্রতিদিন রাতেবেলা ব্রাশ করে ঘুমায়, তাহলে তার এই যে ব্যালেন্সটা নর্মাল ভাবে থাকবে, কখনো আপ ডাউন করবে না। হ্যাঁ, তো এই কারণে আমরা বলি pH অফ প্লাক ইজ এ ইম্পর্টেন্ট। pH এর প্লাকের pH যদি কমে যায়, তখনই দাঁত থেকে ক্যালসিয়ামটা প্লাকে চলে আসবে, তখনই ক্যাভিটেশন শুরু হবে দাঁতের মধ্যে। আরেকটা হচ্ছে ক্যালসিয়াম এন্ড ফসফেট আয়ন কনসেন্ট্রেশন অফ দা ইন্টারফেস। এই যে ইন্টারফেসের মধ্যে অলওয়েজ ব্যালেন্স করছে সে। আর ফ্লুরাইড আয়ন কনসেন্ট্রেশন, এটা আমরা পড়েছি, দিস ইজ সিসো মেকানিজম, অনেকে আমরা জানি, এটা সবাই জানি এটা। আচ্ছা, আরেকটা থিওরি হচ্ছে লিভাইন্স থিওরি, যেটা হচ্ছে যত বেশি পয়েন্টেড পার্ট, সেখানে ক্যারিজ বেশি, বিকজ পয়েন্টেড অর কনকেভ বা কনভেক্স এরিয়া, কনভেক্স আর কনকেভ, তাই না? এই দুইটা স্পেসের মধ্যে আমরা জানি ক্যাভিটি বেশি হয়, ক্যাভিটেশন বেশি হয়। সেটাকে আমরা বলি বান্দ্রিশ থিওরি। কনভেক্স মোর, কন্টাক্ট লেস, মোর ক্যারিজ। কনভেক্স লেস, কন্টাক্ট মোর, লেস ক্যারিজ। জেনে আসছি, এগুলো জানা জিনিস, আমাদের দরকার নেই। তাহলে আমাদের চলে গেল ক্যারিজ থেকে কি হতে পারে। আর ডাই ইউজ করি, এনামেলের জন্য কি কি ডাই আছে, ডেন্টিনের জন্য কি কি ডাই আছে, সেগুলো আমাদেরকে একটু বলতে হবে, ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে বন্ডিং। আমি খুব ধরি, বন্ডিং ছাড়া আমাদের মানে বলে না যে ইয়ে ছাড়া চলেই না, আমাদের বন্ডিং, ইচিং, এগুলা ছাড়া কি আর ডেন্টিস্ট্রি, অপারেটিভ ডেন্টিস্ট্রি দাঁড়ায়? টোটাল বেস ডেন্টিস্ট্রি হচ্ছে এইসবের উপরে, বন্ডিং এর উপরে। আমরা বন্ডিং প্রতিদিন ইউজ করতেছি, আমরা প্রতি ডেন্টিস্ট আমরা বন্ডিং ইউজ করি প্রতিটা চেম্বারে। তো বন্ডিং এর ডেফিনেশন আমরা জিজ্ঞেস করি, the process by which a restorative material forms a proper union with the tooth surface is known as bonding or adhesion. এটা আমি সবার কাকে জিজ্ঞেস করবো আমি জানি না, জিজ্ঞেস করবই। বন্ডিং কয় ধরনের আমরা জানি? 3 ধরনের। কেমিক্যাল বন্ডিং, ফিজিক্যাল বন্ডিং, মেকানিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং হচ্ছে আমাদের দাঁতের মধ্যে যেটা হয়, সেটা হচ্ছে গ্লাস আয়োনোমারের বন্ডিং ইজ এ কেমিক্যাল বন্ডিং। কেন? গ্লাস আয়োনোমারের এক্সচেঞ্জ হয়, গ্লাস আয়োনোমার থেকে ক্যালসিয়াম ফ্লোরাইড এটা দাঁতে যায়, এবং দাঁত থেকে ক্যালসিয়াম গ্লাস আয়োনোমারের মধ্যে আসে। এই যে ইন্টারচেঞ্জ হচ্ছে আয়ন, এবং ইন্টারলিঙ্কিং এর ফলে ক্লোজ কন্টাক্ট হচ্ছে, বন্ডিং হচ্ছে, দিস ইজ কেমিক্যাল। কেমিক্যালি আয়ন এক্সচেঞ্জ হচ্ছে, এই জন্য গ্লাস আয়োনোমারের নাম হচ্ছে গ্লাস আয়োনোমার। আয়োনোমার চেঞ্জ গ্লাস পার্টিকলস তার মেইন কনস্টিটিউয়েন্ট অর ইনগ্রেডিয়েন্ট। কি কি গ্লাস হচ্ছে আমরা জানি সেটা। তাহলে কেমিক্যাল বন্ডিং আরেক নাম হচ্ছে প্রাইমারি বন্ডিং। কেমিক্যাল বন্ডিং এর আরেক নাম হচ্ছে প্রাইমারি বন্ডিং। প্লিজ আমরা যেন বলতে পারি, কেমিক্যাল বন্ডিংস এর আরেক নাম হচ্ছে প্রাইমারি বন্ডিং। প্রাইমারি বন্ডিং এর এক্সাম্পল কি? গ্লাস আয়োনোমার। কিভাবে হয়? এক্সচেঞ্জের ফলে। গ্লাসেস পার্টিকেলের মধ্যে ফ্লোরাইড আছে, সেই ফ্লোরাইডটা দাঁতের মধ্যে চলে যায়, দাঁত থেকে আয়ন
ক্যালসিয়াম আয়ন গ্লাস আয়নোমারের ফিলিং এর মধ্যে চলে আসে। এই যে এক্সচেঞ্জ হচ্ছে আয়ন এক্সচেঞ্জ, দিস ইজ আয়নিক এক্সচেঞ্জের ফলে যে বন্ডিংটা হচ্ছে, দিস ইজ প্রাইমারি বন্ডিং, কেমিক্যাল বন্ডিং, তাহার নাম গ্লাস আয়নোমার। গ্লাস আয়নোমার নাম কেন? এই কারণে গ্লাস আয়নোমার। সেকেন্ড ফিজিক্যাল বন্ডিং হচ্ছে আমাদের ওয়াটার হচ্ছে ফিজিক্যাল বন্ডিং, দাঁতের মধ্যে কোনো এক্সাম্পল নাই। আর মেকানিক্যাল বন্ডিং হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে মেকানিক্যাল আর হচ্ছে মাইক্রোমেকানিক্যাল। মেকানিক্যাল বন্ডিং আমরা যে ইয়েতে দেই অ্যামালগাম ফিলিং, সেটা হচ্ছে একটা মেকানিক্যালি আমরা লকিং করি, বিভিন্ন ধরনের আন্ডারকাট, বিভিন্ন ধরনের ডপচিল or other secondary retention দিয়ে আমরা বন্ডিং করতে পারি, বন্ড করতে পারি, লকিং করতে পারি। দিস ইজ মেকানিক্যাল। আর মাইক্রোমেকানিক্যাল বন্ডিং যে ট্যাগ ফরমেশন হচ্ছে বাই ইচিং প্রসেস, সেটা আমরা জানি। ফ্যাক্টর এফেক্টিং অ্যাডহেশন, কয়েকটা ফ্যাক্টর রিলেটেড টু বন্ডিং। কি কি ফ্যাক্টর? সারফেস এনার্জি, যত হার্ড সারফেস তত বন্ডিং ভালো। কে হার্ডার? এনামেল ইজ হার্ডার, এই জন্য এনামেলের মধ্যে বন্ডিং কার বেশি? কম্পোজিটের। ওয়েটিং, লিকুইডটা যদি যত বেশি ছড়ায় যাবে তত বেশি বন্ডিং ভালো হবে। কন্টাক্ট অ্যাঙ্গেল, যত ছড়াবে কন্টাক্ট অ্যাঙ্গেল তত লেস হবে। এগুলো পড়ানো হয়েছে অনেকবার, আমি পড়াইছি। আর হচ্ছে লো ভিসকোসিটি অফ এডহেশন। লো ভিসকোসিটি মানেই হচ্ছে ছড়ায় যাবে। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার। থ্যাংক ইউ। ইন্ডিকেশন অফ বন্ডিং তো দেখে নিবা, সব আমার নোটের মধ্যে আছে। অ্যাডভান্টেজ অফ বন্ডিং এর টেকনিক, এগুলো আমরা পড়াইছি। জেনারেশন, জেনারেশনের মধ্যে আমরা জানি এখন 8 জেনারেশন চলছে। 7th জেনারেশন ছিল, এটা আমরা ইউজ করছি। 8th জেনারেশন হচ্ছে ন্যানো জেনারেশন, ন্যানো বন্ডিং। তো 4th, 5th and 5th কে বলা হচ্ছে টোটালিজ। থার্ড কে বলা হয় নাই কিন্তু টোটালিজ, কারণ পার্শিয়ালি আমরা এটা রিমুভ করি। কিন্তু 4th জেনারেশন, 5th জেনারেশন এর আমরা যে ইচিংটা ইউজ করি সেটাকে আমরা টোটালটাই রিমুভ করি বাই ওয়াটার, পানি দ্বারা ধুয়ে দিই। এই জন্য বলা হয় টোটালিজ। টোটালি তাকে সরানো হবে। আর 6th জেনারেশন, 7th জেনারেশনকে বলা হচ্ছে আমরা সেলফ বন্ডিং, সেলফ ইচিং। ওইটা ইচিং দিলাম, ইচিংকে আর রিমুভ করতে হবে না, ও নিচে থেকেই আরেকটা লেয়ার ফরমেশন করে, হাইব্রিড লেয়ার ফরমেশন হয় এবং সে ওই জায়গায় থেকে যায়। এই জন্য তার নাম হচ্ছে সেলফ ইচিং। 8th জেনারেশন অলওয়েজ ন্যানোফিল্ড বন্ডিং, সেটা টোটাল ইচো না, সেটা সেলফ ইচো না, সেটাও থাকছে, আমরা চেঞ্জ করছি না, কিন্তু ন্যানো বন্ডিং হচ্ছে। আচ্ছা, তো এই হলো আমাদের বন্ডিং এর চ্যাপ্টার। তারপরে আছে বন্ডিং থেকে এনামেল বন্ডিং এর যে করছি, সেখানে কয়টা ইয়ে ফরমেশন হয় এটা আমি জিজ্ঞেস করি। প্যাটার্ন, আমরা জানি 3টা প্যাটার্ন হয়। দ্য মোস্ট কমন ইচিং প্যাটার্ন ইজ এ রিমুভাল অফ এনামেল প্রিজম। প্রিজম কোর থেকে যে ক্যালসিয়ামটা চলে যাবে এবং সেখানে একটা কনিক্যাল শেপ ট্যাগ ফরমেশন হবে, কনিক্যাল শেপ স্পেস ফরমেশন হবে। সেই স্পেসকে বলছি আমরা ট্যাগ, জানি আমরা এগুলা। সেকেন্ডটা হচ্ছে রিমুভস অফ টাইপ 1, রিভার্স অফ টাইপ 1, তার মানে হচ্ছে দুইটা প্রিজমের মধ্যখানে যে স্পেস আছে সেখান থেকে ট্যাগ ফরমেশন হচ্ছে, সেই ট্যাগ অলওয়েজ ম্যাক্রোট্যাগ। আর প্রিজম থেকে যে অণু চলে যাচ্ছে এখানে যে একটা স্পেস ফরমেশন হবে সেটা অলওয়েজ মাইক্রোট্যাগ। আর থার্ড প্যাটার্নটা হচ্ছে ইন বিটুইন, ওটা 50, ওটা 50। ওকে, বন্ডিং অফ ডেন্টিন সেম এজ আমরা জানি, ট্যাগ ফরমেশন হবে ডেন্টিনাল টিবিউলস এর মধ্যে যে ট্যাগ হবে সেটা অলওয়েজ ম্যাক্রোট্যাগ। ইন বিটুইন টিবিউলস যে স্পেস সেটার নাম কি বলতে হবে? পেরিটিবিউলার ডেন্টিন, নট এ ইন্টারটিবিউলার ডেন্টিন। সেই পেরিটিবিউলার ডেন্টিনের মধ্যে যে ট্যাগ ফরমেশন হবে তাহা অলওয়েজ মাইক্রোট্যাগ। ওকে, আচ্ছা, বন্ডিং এর সাথে আমাদের ওয়াটারের রিলেশনটা কি সেটা আমরা জিজ্ঞেস করি, এটা বলতে হতে পারে। ওকে, ঠিক আছে। রুল অফ স্মেয়ার লেয়ার, স্মেয়ার লেয়ার থাকলে কি লাভ, না থাকলে কি লাভ, আর স্মেয়ার লেয়ার দূর করলে কি লাভ, না দূর করলে, এটা আমার নোটের মধ্যে আছে, দেখে নিবা। রিমুভাল অফ স্মেয়ার লেয়ার কি লাভ হচ্ছে, কি ক্ষতি হচ্ছে, সেটা আমাদেরকে বলতে হবে। হোয়াট ইজ
hybrid layer. এটা আমরা জিজ্ঞেস করি। Hybridization is the process of formation of a hybrid layer. Hybrid layer is a phenomenon of formation of resin interlocking in the demineralized dentin surface. When dentin is treated with a conditioner, it exposes the collagen fibril network with interfibrillar microporosities. When primer is applied, these spaces are filled with low viscosity monomer. This layer is formed by demineralization of dentin, infiltration of monomer, and subsequent polymerization is called hybrid layer. Resin reinforced layer. This hybrid layer is responsible for micromechanical bonding between tooth and resin. এটা কোথায় হচ্ছে? মেইনলি ইন্টারটিবিউলার ডেন্টিনের মধ্যে। আমরা জানি ইন্টারটিবিউলার ডেন্টিনের মধ্যে পানি আছে, কোলাজেন টিস্যু আছে। আমরা জানি সেই কোলাজেন টিস্যুর মধ্যে প্রাইমার ঢুকবে, ঢুকে গিয়ে একটা নতুন লেয়ার ফরমেশন হবে। সেই নতুন লেয়ার ফরমেশনের নাম হচ্ছে হাইব্রিড লেয়ার, হাইব্রিডাইজেশন। সংক্ষেপে যদি বলি, ডেন্টিন বন্ডিং এজেন্ট ইজ দ্য লো ভিসকোসিটি আনফিল্ড অর semi-filled resin for easily penetration and formation of a hybrid layer. Easily penetration of the collagen tissue of intertibular dentin and form a new layer which is always interlocking to the collagen tissue and form a hard mass. This is known as hybrid layer. Okay. রুল অফ ওয়াটার ইন বন্ডিং সিস্টেম। আমরা জিজ্ঞেস করি যে ওয়াটারের ভূমিকা কি। ওয়াটার যদি চলে যায়, আমরা ড্রাই করে ফেলি, তাহলে কোলাজেন টিস্যু কোলাপসড হয়ে নিচে পড়ে থাকবে। আর কোলাজেন টিস্যু যদি নিচে পড়ে থাকে, তাই হাইব্রিড লেয়ার ফরমেশন হবে না। হাইব্রিড লেয়ার যদি ফরমেশন না হয়, ইন্টারলকিং না হয়, তাহলে কি হবে? ডিবন্ড হবে, কম্পোজিট ফিলিংটা উঠে আসবে। তো আমরা এখন সাধারণত যে ড্রাই করি, ড্রাই করার পরে ভয় থাকে না, কারণ আমাদের বন্ডিং এজেন্টের মধ্যে ওয়াটার থাকে। সেই ওয়াটারটাই আবার কোলাজেন টিস্যুকে উপরে তুলে রাখে, ভাসমান করে রাখে। ক্লিয়ার? Yes, sir. হ্যালো। Yes, sir. এগুলো পড়ানো Yes, sir. জিনিস। হ্যাঁ বলো। আমরা রিভাইজ জি করি। স্যার, বুঝতে। তারপরে হচ্ছে আমাদের কম্পোজিশন অফ বন্ডিং এজেন্ট। এই বন্ডিং এজেন্টের কম্পোজিশন কি জিজ্ঞেস করতে পারি। একটা হচ্ছে ইউডিএমএ এন্ড হেমা, এটা পড়ানো হয়েছে। তারপরে 4 মেটা, তারপরে গ্লুটারালডিহাইড, অ্যাসিটোন এন্ড ওয়াটার। প্রতিটা ফাংশনাল আলাদা করে লিখা আছে। ডিসকাস দা ক্রাইটেরিয়া ফর সাকসেসফুল ডেন্টিন এন্ড এনামেল বন্ডিং। একটা এনামেল বন্ডিং আর ডেন্টিন বন্ডিং এর জন্য কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, কি কি ফ্যাক্টর ইম্পর্টেন্ট। ম্যাটেরিয়ালস ফ্যাক্টর। হোয়াট ইজ ম্যাটেরিয়াল? Thorough knowledge of material is necessary for successful bonding. টোটাল নলেজ থাকতে হবে, আমি কোথায় দিচ্ছি, কোন জায়গায় দিচ্ছি, কি দিচ্ছি, সেটা প্রাইমার, সেটা ইচিং, সেটা বন্ডিং, সেটা কি সেলফ ইচিং, সেটা কি টোটাল ইচিং, সব জিনিস আমার নখ দর্পণে থাকতে হবে, আমার নলেজ থাকতে হবে এই জায়গায়। দিস ইজ নলেজ, ইজ এ ম্যাটেরিয়াল ফ্যাক্টর। কি কি ম্যাটেরিয়াল ইউজ করছি, একটা দাঁতও একটা ম্যাটেরিয়াল, কোন দাঁতের মধ্যে দিচ্ছি, কোন জায়গায় দিচ্ছি, এনামেলে দিচ্ছি না ডেন্টিনে দিচ্ছি, সিমেন্টামে দিচ্ছি, সেইটা আমাদের ধারণা থাকতে হবে, স্পষ্ট ক্লিয়ার ধারণা। দিস ইজ ম্যাটেরিয়াল ফ্যাক্টর। সাবস্ট্রেট, এখানে আবার সাবস্ট্রেট আছে। ভেরিয়েবিলিটি অফ সাবস্ট্রেট হ্যাজ এ মেজর ইফেক্ট অফ বন্ডিং। সাবস্ট্রেট হচ্ছে দাঁতটা। সাইজ এন্ড শেপ অফ লেশন, আমরা জানি কনফিগারেশন সি ফ্যাক্টর যেটা, সেটা একটা ইম্পর্টেন্ট। সাইজ এন্ড শেপ অফ লেশন, যত ছড়ানো সসার শেপ ক্যাভিটি হবে, তত বন্ডিং ভালো, কারণ একটা ওয়ালে চলে আসে। আমরা জানি একটা ওয়াল যদি হয়, তাহলে বন্ডিংটা ভালো হয়। যেমন ম্যাক্সিলারি ভার্সাস ম্যান্ডিবুলার আর্চ, আমরা জানি অলওয়েজ ম্যাক্সিলাতে ভালো বন্ডিং হয়, এডেশন ভালো হয়, বিকজ ম্যান্ডিবুলে অলওয়েজ পানি জমে, সালাইভা জমে। টুথ ফ্লেক্সার, টুথের হার্ডনেসটা ইম্পর্টেন্ট। পেশেন্টস এজ, ইয়াং এজে অবশ্যই ভালো হবে। ডেন্টিন ওয়েটনেস, ডেন্টিনের ওয়েটনেস, সে কতটা পানিবাহী, কতটা ছড়াবে। তারপরে হচ্ছে ইলাস্টিক বন্ডিং কনসেপ্ট, তারটা কি ইলাস্টিসিটি আছে, এটা একটা ডিপেন্ড করছে। ইলাস্টিসিটি কম্পোজিট রেজিন
shrink during polymerization. To overcome this, adhesive material should be sufficiently elastic to absorb the polymerization stresses. আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, ড্রব্যাক অফ বন্ডিং সিস্টেম অর ফেইলিউর অফ বন্ডিং সিস্টেম কি কি আছে? ভেরিয়েবল স্ট্রাকচার অফ ডেন্টিন, ডেন্টিনের মধ্যে ভালো বন্ডিং হয় না, হয় কোথায়? এনামেলের মধ্যে, বিকজ ডেন্টিনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আছে, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আছে, আমরা সেগুলা জানি। Structural changes of dentin close to pulp make it difficult to bond. Thickening of bonding agent because of evaporation of solvent, contamination of dentin and sulcular fluid or saliva, আমরা জানি GCF, contamination of tooth surface by lubricates used in handpiece, আমরা জানি একটা আমরা অনেক সময় হ্যান্ডপিসের মধ্যে লুব্রিক্যান্ট ইউজ করি, সেই লুব্রিক্যান্ট আমরা ক্যাভিটি প্রিপারেশন করছি, সেই লুব্রিক্যান্ট চলে গেল ওই দাঁতের মধ্যে লেগে গেল, ওটা সহজে উঠানো যায় না, ওটা থেকে যায়, এই কারণে ডিবন্ড হতে পারে অর ড্রব্যাক হতে পারে। এনি কন্টাক্ট অফ টুথ সারফেস ইজ উইথ ব্লাড, ব্লাড যদি থেকে যায়, সালাইভা থেকে যায়, তাহলে বন্ডিং হবে না, ক্যান রেজাল্ট উইথ ডিক্রিজ ইন বন্ড স্ট্রেংথ। ওকে, তারপরে যাই চলে যেতে পিন, পিন আমি আমার ধরবো না, পোস্ট ধরি সাধারণত, কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করতে পারি, পিন আর পোস্টের পার্থক্য কি? পিন অলওয়েজ ইউজড ইন ভাইটাল টুথ, পোস্ট অলওয়েজ ইউজড ইন নন ভাইটাল টুথ, এন্ডোডন্টিক্যালি ক্রিয়েটেড। তার মধ্যে একটা হচ্ছে এন্ডোডন্টিক ক্রিয়েটেড টুথের জন্য পোস্ট, আর অপারেটিভের জন্য হচ্ছে, ভাইটাল টুথের জন্য হচ্ছে পিন। এগুলো আমি ক্লাসে পড়াইছি, অ্যামালগাম পিনও ইউজ করতে পারি। আচ্ছা, এইগুলো হচ্ছে ইয়ে। তারপরে হচ্ছে আমরা অন্যান্য চ্যাপ্টার গুলার মধ্যে আছে আরো কিছু আছে চ্যাপ্টার, সেগুলো আমরা একটু আলোচনা করি। প্রিন্সিপালস অফ ক্যাভিটি প্রিপারেশন সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে আমি এখানে, এটা আমার খুব একটা প্রিয় সাবজেক্ট। প্রিন্সিপালস অফ ক্যাভিটি প্রিপারেশন, ক্যাভিটি প্রিপারেশন 6 ধরনের আমরা বলে থাকি। এটা হচ্ছে জিপ ব্ল্যাক ক্যাভিটি প্রিপারেশন অপারেটিভে, উনি ক্লাসিফিকেশন করেছেন 5টা, আর 2টা হচ্ছে মডিফিকেশন। সেই মডিফিকেশন আরেকজন করেছেন, ডেভিড ক্লার্ক। মডিফিকেশন হচ্ছে 6 and 7। 6 কোথায় হয়? ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 টোটাল ডেফিনেশন অনেকবার পড়িয়েছি, আজকে আর বলছি না। ক্লাস 6 ইজ এ মডিফিকেশন, ক্লাস 7 ইজ এ মডিফিকেশন। 6 কোথায় হয়? অলওয়েজ ইনভলভড ইন cusp of posterior teeth and incisal edges of anterior teeth don't touches proximal surface. This is class 6 cavity. তার মানে class 6 cavity all teeth হচ্ছে, both anterior and posterior, but class 7 always involved in anterior. আমরা জানি একটা দাঁতকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে সার্ভাইকাল 1/3, মিডল 1/3 and incisal 1/3। আমরা জানি সার্ভাইকাল 1/3 এ যদি ক্যাভিটি হয়, দিস ইজ ক্লাস 5, জিপ ব্ল্যাক বলে দিয়েছেন। ক্লাস 6 এন্ড মিডল 1/3 এন্ড ইনসাইজাল 1/3 এ একটা ক্যাভিটি হতে পারে, সেই ক্যাভিটিটা যদি ইনসাইজাল এইজ কে টাচ না করে, সেটা হচ্ছে ক্লাস 7। তাহলে 7 কোথায় হচ্ছে? বলতে হবে অনলি অ্যান্টেরিয়র টিপ। বলতে পারবা? জি স্যার। ইনশাআল্লাহ, ঠিক আছে স্যার। বলো স্যার, বন্ডিং সিস্টেমের ড্রব্যাকটা কি হবে? এই যে একটু আগে বললাম বন্ডিং সিস্টেম, আবার বলবো? একটু আগে বলেছি তো ড্রব্যাকস অফ বন্ডিং সিস্টেম। এই যে স্যার, ওই যে সাবস্টেন্স গুলো, ম্যাটেরিয়াল, ওইগুলো আসবে। এই না, এটা হচ্ছে ফেলিওর। ড্রব্যাকটা একটু আগে বলেছি আমি। ড্রব্যাকস অফ বন্ডিং সিস্টেম, নাম্বার 1, ভেরিয়েবল স্ট্রাকচার অফ ডেন্টিন। একটা ডেন্টিনের মধ্যে ভেরিয়েবল স্ট্রাকচার, কি কি স্ট্রাকচার? যেমন ইন্টারটিবুলার ডেন্টিন, পেরিটিবুলার ডেন্টিন, কোলাজেন টিস্যু, তারপরে গ্লোমিউলার টোমস প্রসেস, তারপরে আছে মেন্টাল ডেন্টিন, সার্কামপালপাল ডেন্টিন, অনেক ধরনের স্ট্রাকচার। দিস ইজ স্ট্রাকচার আর ড্রব্যাক অফ ডেন্টিন সিস্টেম। ওকে, কম্পোজিট সিস্টেম। ওকে, নাম্বার 1, ভেরিয়েবল স্ট্রাকচার অফ ডেন্টিন। নাম্বার 2 হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ডেন্টিন ক্লোজ টু পাল্প মেক ইট ডিফিকাল্ট টু বন্ড।
আমরা জানি পাল্পের কাছে ডেন্টিনাল টিবিউলস এর সাইজ অনেক বড় এবং এটা সার্কামপালপাল ডেন্টিনের মধ্যে বড়। এটা যখন মেন্টাল ডেন্টিনের দিকে চলে আসে তখন সেটা কি হয়, অনেকটা চিকন হয়ে যায়, অনেকটা সরু হয় এবং সেই জন্য একটা স্ট্রাকচারাল ভেরিয়েবিলিটি আছে। যেখানে বড় সেখানে পানি বেশি, লিকুইড বেশি, যেখানে চিকন সেখানে হচ্ছে কি সারফেসের দিকে তাহলে বন্ডিং ভালো হবে, যদি পাল্পের দিকে বন্ডিংসটা ভালো হবে না। ক্লিয়ার? জি স্যার। তারপর থিকেনিং অফ বন্ডিং এজেন্ট বিকজ অফ ইভাপোরেশন অফ সলভেন্ট। আমরা জানি যতই আমরা যত থিক দিব তত লস হবে, এই জন্য থিক দেওয়া যাবে না, বন্ডিং এর একটা লেয়ার দিতে হবে। দিস রিডিউসেস দ্য পেনেট্রেশন অফ বন্ডিং এজেন্ট। তারপর হচ্ছে কন্টামিনেশন অফ ডেন্টিন উইথ সার্কুলার ফ্লুইড অর সালাইভা। আমরা জানি ডেন্টিনের মধ্যে যদি ডেন্টিন আমরা কাটি তাহলে দাঁতের বিভিন্ন স্পেস থেকে, আমাদের ওরাল ক্যাভিটির বিভিন্ন স্পেস থেকে পানি আসতে পারে, যেমন জিসিএফ আসতে পারে, তারপরে আসতে পারে সালাইভা। কন্টামিনেশন টু সারফেস বা লুব্রিক্যান্ট ইউজড ইন হ্যান্ডপিস। হ্যান্ডপিসের মধ্যে আমরা লুব্রিক্যান্ট ইউজ করি, প্রত্যেকটা ডেন্টিস্টই আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন লুব্রিক্যান্ট লাগাই। ওই লুব্রিক্যান্ট আস্তে আস্তে বেরোতে থাকে, কালো কালো হয়ে যায় এক সময়। তো সেই লুব্রিক্যান্টটাও যদি চলে যায়, এগুলো আমাদের খেয়াল করতে হবে। পরিষ্কার অবস্থায় আমাকে ক্যাভিটি প্রিপারেশন করতে হবে, তারপর কম্পোজিট রেস্টোরেশন ইউজ করতে হবে। তারপরে ব্লাড যদি লেগে থাকে জিনজাইভা থেকে অথবা পাল্প থেকে অথবা যে কোনো জায়গায় ব্লাড আসতেই পারে, সেই ব্লাডটাকে কন্ট্রোল করে আমাকে কাজে অগ্রসর হতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি বলো। স্যার। আচ্ছা ঠিক আছে। প্রিন্সিপালস অফ ক্যাভিটি প্রিপারেশন কি কি প্রিন্সিপালস আছে এটা জিজ্ঞেস করতে পারি। আউটলাইন ফর্ম, রেজিস্ট্যান্স এন্ড রিটেনশন ফর্ম, কনভেনিয়েন্স ফর্ম, রিমুভাল অফ রিমেইনিং ক্যারিয়াস পার্ট অফ ডেন্টিন, ফিনিশিং অফ দ্য এনামেল ওয়ালস এন্ড মার্জিন, টয়লেটিং অফ দ্য ক্যাভিটি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা কি বলো তো দেখি, আমি যেভাবে পড়াই সেটা আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, কোন পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট দেখি বলো। 5টা বলেছি, কেউ একজন বলো। প্রিন্সিপালস অফ ক্যাভিটি প্রিপারেশনের মধ্যে 5টা পয়েন্ট: আউটলাইন ফর্ম, রেজিস্ট্যান্স এন্ড রিটেনশন ফর্ম, কনভেনিয়েন্স ফর্ম, রিমুভাল অফ রিমেইনিং ক্যারিয়াস পার্ট অফ ডেন্টিন, ফিনিশিং অফ দ্য এনামেল ওয়ালস এন্ড মার্জিনস, টয়লেটিং অফ দ্য ক্যাভিটি। কম্পোজিট রেস্টোরেশনের জন্য ফিনিশিং অফ দ্য এনামেল ওয়াল এন্ড মার্জিন। রাইট, কম্পোজিট রেস্টোরেশনের জন্য ফিনিশিং অফ দ্য এনামেল ওয়ালস এন্ড মার্জিন হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট 1 নাম্বার। আর যদি সেটা অ্যামালগাম হতো তাইলে এটা আউটলাইন ফর্ম হতো সবচেয়ে ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? জি স্যার। অনেকবার কিন্তু পড়াইছি। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। লিজা না? জি স্যার। থ্যাংক ইউ লিজা। মাইসা কই? আওয়াজ দেয় না, কোন শব্দ নাই। তুর্না কই? আচ্ছা, আজকে ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি তোমাদের কার কেমন হয়েছে? স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা সেটাই খুশি। তারপরে অবজেক্টিভ অফ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার। থ্যাংক ইউ। Objectives of cavity preparation: removal of all defect, provide necessary of pulp protection, preservation of tooth structure, functional and aesthetic view of patient, load of masticatory forces. এগুলো খুব ইম্পর্টেন্ট কথা গেল। এই হচ্ছে আমাদের ক্যাভিটি প্রিপারেশন। তো আমরা 5টা ক্যাভিটি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। ক্লাস 1 কিন্তু সব দাঁতে হচ্ছে, ক্লাস 2 অলওয়েজ posterior teeth, ক্লাস 3 অলওয়েজ anterior teeth, ক্লাস 4 অলওয়েজ anterior teeth, ক্লাস 5 all teeth। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, এগুলো খুব ছোট জিনিস কিন্তু বেসিক কথা। কারো যদি ভুল হয় কিন্তু এটা মাফ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে চ্যাপ্টারে যাই, ক্যাভিটি প্রিপারেশন নিয়ে আমাদের কথা হলো। ক্যাভিটি প্রিপারেশন আমরা কম্পোজিটে যাই। বন্ডিং ডেন্টিস্ট্রি ডেফিনিশন এডিশন আমরা পড়াইছি, ইন্ডিকেশন অফ বন্ডিং এজেন্ট, পার্ট অফ ফাংশন ইউডিএমএ, এগুলো বলতে, এগুলো আমি একটু আগে পড়ে ফেলছি, আমার ওই নোট থেকে পড়াইছি, আবার এই নোটের মধ্যেও আছে। টোটালি সেলফিচের পার্থক্য যদি বলা হয় তাহলে বলতে হবে আফটার রিচিং ইরিগেশন অফ দ্য সারফেস উইথ রিমুভাল অফ স্মেয়ার লেয়ার। সেলফিচে কি করি? আফটার রিচিং নো ইরিগেশন অফ সারফেস, this itched surface produces a modified form of smear layer. Total itch technique induced 4th and 5th generation of bonding system. Salvage alloys 6th and 7th generation.
আবার আমি কোয়েশ্চেন করি 6 জেনারেশন এবং 7 জেনারেশনের একটা বেসিক পার্থক্য আছে না? আছে? বাস এটা বলতে হবে। রিঞ্জিং দা রিঞ্জিং ইজ রিকোয়ার্ড। রিঞ্জিং অবশ্যই দরকার, ওটাতে রিঞ্জিং এর প্রয়োজন নাই। টাইম কনজিউমিং, এটা টাইম কনজিউম না। টেকনিক সেন্সিটিভিটি হচ্ছে টোটালি, ওটা টেকনিক সেন্সিটিভ, ইজি, নট কনস্টিটিউয়েন্ট ভেরিয়েবল এন্ড আনস্টেবল। পোস্ট অপারেটিভ সেন্সিটিভিটি ক্যান বি রেজাল্ট ডিউ টু রিমুভাল অফ স্মিয়ার লেয়ার। এই কথাটা বলতে হবে প্লিজ, খেয়াল রাখো। নো পোস্ট অপারেটিভ sensitivity due to not a removal of smear layer. Multi-step technique, it is a always single step or two step হতে পারে, তাই না? এগুলা হয়ে গেছে আমাদের পড়ানো। তারপরে চ্যাপ্টার হচ্ছে কম্পোজিট রেস্টোরেশন, যেটা ছাড়া ডেন্টিস্ট্রি দাঁড়াতেই পারবে না, তাই না? কম্পোজিট ছাড়া। It is totally related to aesthetic dentistry, that is tooth colored restoration. এখন আর এটা aesthetic dentistry গেছে বেসিক ডেন্টিস্ট্রি। তা আমরা সব দাঁতের মধ্যে ইউজ করি। আগে aesthetic ছিল, এখন আর aesthetic না। aesthetic তো অবশ্যই, সাথে আমরা anterior posterior, এখন মানুষ এতটাই সচেতন, পিছনের দাঁত নিয়েও সে সচেতন। বলে দেখে বলে কালো ফিলিং না, আমাকে সাদা ফিলিং এর মধ্যেও যদি ভেরিয়েশন হয় তাও মেনে নেয় না। এত কালার ম্যাচিং করতে হয়, এতটাই মানে তোমার শেড মিলাই দিতে হয়, যার জন্য এটা বেসিক ডেন্টিস্ট্রির মেইন ফিলিংই হচ্ছে কম্পোজিট রেস্টোরেশন। ঠিক আছে, ডেফিনেশন কি? কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়াল ইজ এ কম্পাউন্ড অফ টু অর মোর distinctly different materials with properties that are superior to or intermediate to those of the individual component. আমি বলি, জিজ্ঞেস করি কম্পোজিটের নাম কম্পোজিট কেন, এটা বারবার জিজ্ঞেস করা হয়, বলতে হবে কম্পোজিশন অফ কম্পোজিট, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে বলে সে কম্পোজিট। অর্গানিক ম্যাট্রিক্স অর phase or resin matrix, filler particles, coupling agent, activation initiator system, inhibitor, coloring agent, UV absorber. এগুলা বলা হয়েছে অনেকবার, এগুলা দেখে নিবা। Functions of filler, advantages of filler particles, flowable composite, তারপরে ক্লাসিফিকেশনের মধ্যে ফ্লোয়েবল কম্পোজিট আর আমরা যে হার্ড বা পোস্টেরিটির জন্য যে কম্পোজিট ইউজ করি সেটার পার্থক্য বলতে হবে। পলিমার, রিইনফোর্সড কম্পোজিট, তাই না? কেমিক্যাল কিউড আর লাইট কিউডের মধ্যে যে বেসিক পার্থক্য কি এটা একটু বলতে হবে, আমি একটু পড়ি। কিউরিং ইজ ডান এট এ সিঙ্গেল স্টেপ, এট এ ওয়ান টাইম, লেয়ার করে দেওয়া যায় না। ইনক্রিমেন্টাল প্যাটার্ন অফ কিউরিং, লাইট কিউরে অলওয়েজ তোমাকে ইউজ করতে হবে ইনক্রিমেন্টালের লেন্থ, ডেপথ কতটুকু হবে? অলওয়েজ 0.5 মিলিমিটার থেকে 1 মিলিমিটার হতে পারে, আর হাইয়েস্ট 2 মিলিমিটার, তাই না? আর অলওয়েজ এনামেলের জন্য হচ্ছে 10 সেকেন্ড, আর ডেন্টিনের জন্য হচ্ছে 15 বা 20 সেকেন্ড আমরা কিউরিং করব। এই সিস্টেমটাকে কি বলি আমরা? বলো। সফট স্টার্ট পলিমারাইজেশন। হ্যাঁ, সফট স্টার্ট পলিমারাইজেশন এই বলতে হবে। ইলাবোরেটেড ওয়ার্কিং টাইম, এগুলা নোটের মধ্যে আছে, দেখে নিবা। রিসেন্ট অ্যাডভান্সমেন্ট অফ কম্পোজিট, ফ্লোয়েবল কম্পোজিট, পেকেবল কম্পোজিট। এটারও আমি জিজ্ঞেস করি দুটোর মধ্যে পার্থক্যটা কি। ফ্লোয়েবল কম্পোজিট কোথায় কোথায় ইউজ করি, তাই না? তারপরে হচ্ছে আমরা কিছু ফ্লোয়েবল কম্পোজিট দিয়ে বেসিক কিছু কাজ করি, টানেল প্রিপারেশন করতে পারি আমরা, ফ্লোয়েবল কম্পোজিট দিয়ে স্যান্ডউইচ টেকনিক করতে পারি। কারণ ফ্লোয়েবল এমন আছে যে ফ্লোয়েবলের মধ্যে কিছু কিছু ফ্লোয়েবলের মধ্যে গ্লাস আইনামারও থাকে, তো সেই কম্বিনেশনকে আমরা বিউটি ফিল বলি, অথবা জায়ামার কন্টেনিং জায়ামারই বলা হয়, জায়ামার আবার ফ্লোয়েবল হিসেবে পাওয়া যায়, সেটা আমরা ইউজ করতে পারি। তো সেটা আমরা স্যান্ডউইচ টেকনিক ইউজ করতে পারি, সেটা লাইনিং হিসেবে কাজ করছে, সেন্সিটিভিটি ডিপেন্ড করছে ডিউ টু প্রেজেন্স অফ ফ্লোরাইড গ্লাস আইনামার। এগুলো একটু দেখে নিবা, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে পলিমার পলিমারাইজেশন শ্রিনকেজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। কেন পলিমার শ্রিনকেজ হয়? কম্পোজিট ম্যাটেরিয়াল shrinks during curing, which can result in formation of gap between the resin based composite and the
preparation wall, dentin wall or enamel wall. It causes কেন হয় post operative কেন হয় কি রেজাল্ট হয় post operative sensitivity হতে পারে, recurrent caries হতে পারে, failure to interfacial bonding হতে পারে, fracture of restoration with tooth. Polymerization shrinkage can be prevented by following technique: decreasing monomer level, monomer যত কম দিবা তত ভালো, increasing monomer molecular weight, composite placement technique, একটু আগে বলা হচ্ছে অত অলওয়েজ ইনক্রিমেন্টাল ওয়েতে দিতে হবে। সেটা ইনক্রিমেন্টাল ওয়ে কেমন হতে পারে, হরিজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে, ইউ শেপড হতে পারে, অবলিক হতে পারে, অথবা ক্রস 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 করে দিতে পারি, অর স্মল পেক দিয়েও আমরা দিতে পারি। সি ফ্যাক্টর কি? ক্যাভিটি কনফিগারেশন অর কনফিগারেশন ফ্যাক্টর introduced by Professor Carol Davidson. বলা হয়েছে, এগুলো আমরা আজকে আর বলছি না। সি ফ্যাক্টর, তাই না, অনেকবার বলছি। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং কম্পোজিট রেস্টোরেশন। আচ্ছা, তারপরে গাইডলাইন অফ দা শেড সিলেকশন, এটা আমরা জিজ্ঞেস করি। শেড সিলেকশনের পয়েন্টগুলা কি কি অনেকবার পড়ানো হয়েছে, তাই না? দেখে নিবা। জায়োমার এন্ড কম্পোমারের বেসিক পার্থক্যটা জিজ্ঞেস করতে পারি, সেটা একটু দেখে আসবা। গ্লাস আয়নোমার সিমেন্ট, গ্লাস আয়নোমারের নাম গ্লাস আয়নোমার কেন, গ্লাস আয়নোমারের আর কম্পোজিটের বেসিক পার্থক্য কি জিজ্ঞেস করতে পারি। গ্লাস আয়নোমারের কম্পোজিট মানে কম্পোনেন্ট পার্টের মধ্যে কি কি আছে? সিলিকা আছে, অ্যালুমিনা আছে, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড আছে, ক্যালসিয়াম ফ্লোরাইড আছে, সোডিয়াম ফ্লোরাইড আছে, অ্যালুমিনিয়াম ফসফেট আছে, ল্যান্থেনিয়াম আছে, স্ট্রনশিয়াম আছে, বেরিয়াম সালফেট আছে, কিছু ফ্লোরাইডও আছে। আর লিকুইডটা কি? মেইন লিকুইডের নাম হচ্ছে পলিঅ্যাক্রাইলিক অ্যাসিড 45%, আর কিছু কম্বিনেশনে আছে 5%, সেটা হচ্ছে ইটাকমিক অ্যাসিড, ম্যালাইক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এই মিলে হচ্ছে 5%। তাহলে 45 and 5 হচ্ছে 50%, আর ওয়াটার হচ্ছে 50%। ক্লাসিফিকেশন জিজ্ঞেস করবোই কাউকে না কাউকে। ক্লাসিফিকেশন অফ জিআই, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। প্লিজ ইন ডেন্টালের সবাই একটু জেনে নাও, ঠিক আছে? According to use of application, type 1 luting cement, luting মানে হচ্ছে attached করা, type 2 restorative material, type 3 হচ্ছে lining material, type 4 হচ্ছে peat and fissure sealant, type 5 হচ্ছে orthodontic applicant cement, and type 6 হচ্ছে core builder. Metal modified GIC এর নাম কি? একটা হচ্ছে ডাইরেক্ট মেটাল, সেটার নাম হচ্ছে মিরাকল মিক্স, হচ্ছে হিটেড মেটাল সারমেট সিমেন্ট, কারণ এখানে আমরা মেটালকে হিট করি। এই হিট করাকে বলা হিট ট্রিটমেন্ট অফ দ্য মেটাল। হিট করলে কি হয়? তার অ্যাক্টিভিটি বাড়ে, তার ওয়ার্ক বাড়ে, তার ক্ষমতা বাড়ে, তার লংজিভিটি বাড়ে। লাইট কুড মডিফাই জিআইসি, ওই লাইট কুডে কি থাকে বলতে হবে? হেমা থাকে, হাইড্রোক্সি ইথিলিন ম্যাট অ্যাক্রাইলেট। প্যাটিং রিঅ্যাকশন অফ জিআইসি জিজ্ঞেস করতে পারি, সংক্ষেপে পড়ে আসবা, অত ডিটেলস আমার প্রয়োজন নাই, বেসিক কথাগুলো জানতে পারলেই আমাদের হবে। অ্যাডভান্টেজেস অফ জিআইসি, ডিসঅ্যাডভান্টেজেস অফ জিআইসি, কন্ট্রাইন্ডিকেশন, ইমপ্লিকেশন। এআরটি কি? এট্রোমাটিক রেস্টোরেটিভ ডেন্টিস্ট্রি, যেটাতে আমরা ইজিলি একটা বাচ্চার কাজ করতে পারি উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট, এনি অপারেটিভ চেয়ার অর আদার কম্পোনেন্ট পার্ট। সাধারণত দুটা ইনস্ট্রুমেন্ট থাকলেই আমাদের কাজ করতে পারি। দাঁতের মধ্যে, বাচ্চাদের দাঁতের মধ্যে আমরা ইজিলি লাগাই দিতে পারি। দিস ইজ এট্রোমাটিক রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস। এই গেল হচ্ছে জিআইসি। নন ক্যারিয়াস টুথ সারফেস লেশন, সেটা আমি বলেছি গত প্রথম দিন, নন ক্যারিয়াস থাকবেই। দিস ইজ শর্ট কেস, এখানে আমরা কোয়েশ্চেন করব। সেখানে অ্যাব্রেশন, অ্যাট্রিশন, অ্যাব্রেশন, ইরোশন, অ্যাবফ্রাকশন, এই চারটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। অনেকবার পড়িয়েছি, আজকে আর থাক, সময়ও কম। ডেন্টিন হাইপারসেনসিটিভিটি, এটা নিয়ে আমরা কোয়েশ্চেন করতে পারি। ডেন্টিন হাইপারসেনসিটিভিটি অবশ্যই একটা শর্ট কেস থাকতে পারে। ডেন্টিন হাইপারসেনসিটিভিটি অনেকবার পড়ানো হয়েছে, নতুন করে পড়ানোর কিছু নাই। তারপর আছে ডেন্টাল কেরিজ, এখানে আছে ডেন্টাল কেরিজ, আমি একটু আগে বলে ফেলছি, তাই না? এটা একটা কোয়েশ্চেন করি, আমি জিজ্ঞেস করি যে ভেরিয়াস এইডস ফর ডায়াগনোসিস অফ ডেন্টাল কেরিজ। নাম্বার 1 রেডিওগ্রাফিক মেথড, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, ফাইবার অপটিক ট্রান্স ইলুমিনেশন,
digital imaging, ultraviolet illumination, laser auto fluorescence, quantitative laser fluorescence, infrared fluorescence, endoscope, ultrasonic detection, optical coherence tomography, magnetic resonance imaging, dye penetration method, আর terahertz imaging. আসো আমরা মেইন আরেকটা চ্যাপ্টার যেটা আমার একটু কম পড়ানো হয়েছে সেটা একটু বলি। দিস ইজ অক্লুশন, তাই না? অক্লুশনে আমরা জিজ্ঞেস করি, অক্লুশন নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি। অক্লুশনের মেইন ফ্যাক্টর গুলা কি কি, কোন কোন জিনিস মেনটেন করতে হবে জিজ্ঞেস করলাম, কি আনসার করতে হবে? হ্যাঁ, প্রথম বলতে হবে অক্লুশনের উপরের দাঁত ম্যাক্সিলারি টিথ, ম্যান্ডিবুলার টিথের অক্লুশন অবশ্যই ক্লোজলি কন্টাক্ট হতে হবে উইদাউট এনি স্পট, এক নাম্বার কথা। আর দুই নম্বর হচ্ছে অক্লুশনের সাথে যে স্ট্রাকচার গুলা জড়িত সেগুলো আমাদের কন্টাক্ট এরিয়া, তারপরে তার একটা ফিগার কনফিগারেশন, সেটা হচ্ছে কন্ট্রোল, আর লাস্ট ওয়ান ইজ এ এমব্রেশন। এই তিনটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, একটা ফিলিং, ক্লাস 2 ফিলিং, ক্লাস 3 ফিলিং, ক্লাস 4 ফিলিং, এন্টেরিয়র পোস্টেরিয়র মিলায়া সবগুলার কিন্তু হ্যাঙ্গিং বা ভায়োলেশন হতে পারে, এইগুলাকে প্রিভেনশন করতে হবে। সেই প্রিভেনশন করার জন্য আমরা যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অক্লুশন। তো সেখানে আমরা কি কি পড়ি আমরা একটু বলি, একটু দেখে আসবা। রুল অফ কন্ট্রোলস, রুল অফ কন্টাক্ট এন্ড রুল অফ এমব্রেশন, এটা এই তিনটা কথা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট গেল। তারপরে আছে, যারা আমি একটু চ্যাপ্টারটা বের করি, এই যে একটা কোয়েশ্চন, ইম্পর্টেন্স অফ মেইনটেইনিং normal contour contact area, preservation of periodontium. The preservation of healthy periodontium is very important factor in long-term prognosis of restored tooth. The following factors are important. Number 1, contour. Number 2, proximal contact areas, embrasures. Embrasure আরেক নাম হচ্ছে spillways, occlusal surface, height of epithelial attachment. এই height of epithelial attachment হচ্ছে biological width, margins and surface finish and texture, এগুলা মেইনটেইন অবশ্যই করতে হবে। তাহলে এখানে 7টা পয়েন্ট আবার বলছি, কন্ট্রোল, প্রক্সিমাল কন্টাক্ট এরিয়াস, এমব্রেশার, অক্লুসাল সারফেস, হাইট অফ এপিথেলিয়াল অ্যাটাচমেন্ট, তার আরেক নাম হচ্ছে বায়োলজিক্যাল উইথ, মার্জিনস, কি মার্জিন? জিনজেইভাল মার্জিন, এন্ড লাস্ট ওয়ান সারফেস ফিনিশ এন্ড টেক্সচার। কার সারফেস ফিনিশ? অলওয়েজ রেস্টোরেশনের সারফেস ফিনিশ হতে হবে একদম স্মুথ, যেখানে ফুড ইম্প্যাক্ট না হতে পারে, এটা মেনটেন করতে হবে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কথা। আর হচ্ছে যদি কোনো কারণে হাই স্পট থাকে, যে কোনো কারণে আমাকে যদি একটু গ্রাইন্ডিং করতে হয়, সেখানে আমরা 3 ভাবে গ্রাইন্ডিং করি, সেটা আমি সেদিন ক্লাসে পড়ায় দিছি, সেটা আমাদেরকে বলতে হবে, তাই না? স্পিরয়েডিং এন্ড একটা হচ্ছে স্পিরয়েডিং, একটা হচ্ছে কন্টাক্ট অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে হাই স্পট। এই তিনটাকে অবশ্যই আমাদের মেনটেন করতে হবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্পিরয়েডিং। স্পিরয়েডিং অলওয়েজ মিনিং হচ্ছে স্মুথলি তার গ্রাইন্ড করা এবং তার কনিক্যাল যে শেপে আছে সেই শেপটাকেই মেনটেন করে রাখা, সেটা যেন কখনো ফ্ল্যাটেনিং না হয়। ফ্ল্যাটেনিং করা যাবে না কোনো দাঁতকেই, ঠিক আছে? আর হচ্ছে মেনটেন করতে হবে তোমার বায়োলজিক্যাল উইথ। বায়োলজিক্যাল উইথ যদি আমরা মেনটেন করতে পারি তাহলে ভায়োলেশনটা হবে না। ভায়োলেশন আবার জিজ্ঞেস করতে পারি, ভায়োলেশন কয় ধরনের? ভায়োলেশন হচ্ছে 2 ধরনের, এটা অনেকবার আমরা পড়াইছি। আর পড়ানোর মধ্যে আছে ক্রাউন লেন্থেনিং। ক্রাউন লেন্থেনিংটা কখন করতে হবে সেটা নিয়ে আমরা অনেকবার বলেছি। এখানে আমি ক্রাউন লেন্থেনিং সম্পর্কে
একটু শেষ করে দেই, এটা দিয়ে আমি আজকে বিদায় নেই। ক্রাউন লেন্থেনিং কই গেল? এই যে ক্রাউন লেন্থেনিং এর ইন্ডিকেশনটা কি? Biological width violation occurs. Following things can happen: inflammation and anatomical changes can develop, pathological alteration, crystal bone resorption, progressive periodontal breakdown, gingival recession, localized bone loss, gingival hyperplasia are indication of surgical crown lengthening. Below gingival margin, root surface perforation in the coronal third, subgingival caries produce a ferrule for post crown provision, relocate margins of restoration that are impinging on biological weight, severe cervical and occlusal wears, excessive gingival display loading. Contraindication কাদের জন্য? Poor oral hygiene, smokers, short tapering root, periodontal disease and mobility. আসলে ক্রাউন লেন্থেনিং এর প্রসেস গুলো একটু বলে যাই, এটা দিয়ে আজকে শেষ করি। বলি, an internal bevel incision is made in the marginal gingiva under proper local anesthesia. anesthesia দিয়ে তারপরে মার্জিন কাটতে হবে। সেই মার্জিনটা হতে হবে অলওয়েজ বেভেল। এই বেভেলটা যেন আমরা বলতে পারি, জিজ্ঞেস করবো যে আমরা যে ক্রাউন লেন্থেনিং করি সেই মার্জিনটা কেমন হয়, বলতে হবে ইজ অলওয়েজ বেভেল। Internal bevel incision is to designed in a scallop. Internal bevel, ভিতরের দিকে bevel, বাইরের দিকে না, ভিতরের দিকে bevel. Internal bevel incision is to designed in a scalloped form to preserve the interdental papilla. Interdental papilla কে অবশ্যই মেইনটেইন করতে হবে। এই interdental papilla যে হাইয়েস্ট পয়েন্ট সেটাকে মেইনটেইন করতে হবে, তার নাম হচ্ছে কোল। Design gingival outline include the treated tooth with mesial and distal dentition. Releasing incision are seldom necessary. Raised full thickness mucoperiosteal flap, alveolar bone is reduced to desired level in all direction. This bony contouring is done with tungsten carbide fissure bar with proper cooling arrangement. 3 mm supraalveolar tooth structure was established. At least 3 mm sound tooth structure should exposed. After bone recontouring, the flap is then recontoured to follow the new position of the bone with sutured with at least 1 month 1 mm of sound tooth supragingivally. তারপরে কি করতে হবে? Suture was removed after 7 days. Their artificial post-core crown is placed after 6 weeks. Follow-up was done after 3 months, 6 months, and 12 month intervals. Surgical crown lengthening এর definition-টা কি? Surgical crown lengthening is a surgical procedure aimed at removal of periodontal tissue to with the clinical crown height. Crown lengthening, 2 types, one is surgical, other is orthodontic. Thank you. আজকের মতো সেই বিদায় নেই, ঠিক আছে? হ্যালো, স্যার মিটিংটা কি স্যার অফ করে দিব? হ্যাঁ, মিটিং অফ করে দাও। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখন কথা বলো, সমস্যা নাই, মিটিং অফ